ইস, কি জ্বর। আচ্ছা দেখ, এটা দেখ, তোর জন্য একটা ভালো খবর নিয়ে এলাম। ভালো খবর? মূর্ছনার জীবনে আবার ভালো খবর আছে? জ্বরাক্রান্ত চোখ দুটো মেলে তাকিয়ে শক্তির হাতের ফোনটাতে দেখলো বটগুড়ার একটা গ্রুপে নাফিয়া ইবনাত নামের একজন ভদ্রমহিলা পোস্ট দিয়েছেন। মহিলার রুমমেট চাই, কর্মজীবী অথবা স্টুডেন্ট, স্থান আমতলা পার রোড, বাড়ি ভাড়ার 3 ভাগের 1 ভাগ দিলেই চলবে। তাকে একটা রুম আর একটা অ্যাটাচড ওয়াশরুম ব্যবহার করার জন্য দেওয়া হবে, আর খাওয়ার খরচ নিজ খরচ। যোগাযোগের জন্য ইনবক্স। গরম পড়তে শুরু করেছে ভয়ঙ্কর ভাবে। খড়খড়ে পিচে পানি পড়লে ছ্যাত করে উঠছে। মূর্ছনা রাস্তার পাশে দাঁড়িয়ে বোতলের পানি দিয়ে মুখ ধুতে গিয়ে টের পেল ব্যাপারটা। সবুজ রঙের ওড়নার কোণ দিয়ে মুছে নিল গোটা মুখ। একটু যেন ক্লান্তি সরেছে। ও আশেপাশে তাকায়। সুপ্তি উৎসুক হয়ে জানতে চায়, এ বেলা কেন বেরুলি? নাফিয়া নামের ভদ্রমহিলার সাথে দেখা করার কথা তো ছিল বিকালে। সকালে কিছু খাওয়া হয়নি বিধায় পেটের মধ্যে গুড়গুড় ধরনের আওয়াজ হচ্ছে। টক লাগছে গোটা মুখটা। একদলা থুতু উত্তপ্ত পিচে ফেলে একটা রিক্সা থামিয়ে বলল, এই অসম্মান ডিজার্ভ করি না। ব্যাগ কিনতে যাব, মালামাল সব একটা ব্যাগে আটবে না। রিক্সা চেপে বসার সাথে সাথে মূর্ছনার ফোনে কল এলো। আসলে এলো ওর সমন। ওপারে কান ঝাঁঝিয়ে দিয়ে চেঁচিয়ে যাচ্ছে মূর্ছনার মা। কি রে, তোকে বললাম না চলে আয় সব বাদ দিয়ে। মূর্ছনা, তুই তোর চাচা চাচির সাথে বেয়াদবি করছিস। মূর্ছনা চুপ করে থাকে। এ নিয়ে দফায় দফায় বিবৃতি দেওয়ার মতো শক্তি তার কণ্ঠে নেই। তাছাড়া দুর্ভাগ্যবশত সে শুধু গরিব বাবা মা পায়নি, পেয়েছে নির্বোধ বাবা মাও। ভেতরে ভেতরে দীর্ঘশ্বাস বয়ে চলে ওর। ওপাশে ওর মা চেঁচিয়ে বলে, লজ্জা নাই তোর আসলে? শোন, কেউ যাবে না এখান থেকে তোর ইনস্টিটিউটে। তোরটা তুই বুঝে নিবি। কোথাও একটু মুখ রাখার জায়গা রাখলি না। মুখমি, তোর ওই ছেলের সাথে লাইন ছিল তো তুই বিয়েতে ফাঁসাতে পারলি না। এখন কে বিয়ে করবে তোকে? এই খবর তোর চাচির মারফত ছড়িয়ে গিয়েছে গোটা পাড়ায়। বাইরে নামছি না 3 দিন হলো, আর তুই জেদ করিস। এত কিসের গুমর তোর? এখানে এসে মাহিনকে বিয়ে করে নিয়ে বলতেছি মূর্ছা, ভালোই ভালো, অন্যথায়। দুম করে কলকাতার অভ্যাসটা খুবই ভালো আছে মূর্ছনারও। ফোনটা কাপা হাতে পার্সে ঢুকে আকাশ দেখে ঘোলাটে চোখে। রিক্সার যেন গতি নেই। রিক্সাওয়ালা চাচা খুবই দুর্বল। তাই খানিক বাদে ঘটল আরেক বিপত্তি। জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন রাস্তায় উপচে পড়া ভিড়। আজ খুব সম্ভবত কোর্টের দিন, নয়তো ধানক্ষেত সড়ক এত বেশি ব্যস্ত থাকার কথা নয়। জ্যামের মাঝে হাই উঠে ঘুমের। মূর্ছনা বিরক্ত হয়ে নেমে যাবে কিনা ভাবছিল। ঠিক তখন কোথা হতে ক্যানক্যানা গলায় একদল ছোকরা ছেলে চিবিয়ে চিবিয়ে বলল, এই কলাপাতা কলাপাতা, আহা এক কলাপাতা মই প্রেম গাথা। মূর্ছনা শুরুতেই ব্যাপারটা পাত্তা দিয়ে বুঝতে না চাইলেও ওই কুৎসিত খিকখিক হাসি ওর ক্লান্ত মস্তিষ্কে ঘটঘট করে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল। মূর্ছনা বুকে হাত চেপে আতঙ্কিত চোখ দুটো নিয়ে পাশ ফিরল। ও ডান পাশে একটা প্রাইভেট কার, ঠিক সেটার বিপরীতে 3টা বাইক, 9 জন ছেলে। মাস্কের আড়ালে প্রত্যেকের লালায়িত পৈশাচিক মুখভঙ্গি, তা বোঝা গেল চোখ দেখে। মূর্ছনা বুক ভরে শ্বাস নিল। ওকে ফিরে তাকাতে দেখে ছেলেগুলো যেন মহা আনন্দে রিপিট করার লাইসেন্স পেয়ে গেল কথাগুলো। বেহায়ার মতো মিছিল তুলছে। মূর্ছনা কিছু ভাবার সময় দিল না নিজেকে। সুপ্তি আতঙ্কের তোপে ওর হাত খামচে আটকাতে চাইলেও মূর্ছনা পাত্তা দিল না। যেন জুতা খুলবে পায়ের অমন অঙ্গভঙ্গি করে ঝুঁকছিল কেবল। তখনই চট করে ছেলেগুলো বাইক টান মেরে সামনে এগুলো। রাস্তার ধুলো উড়িয়ে মূর্ছনা ঝুঁকেই রইল পাথরের মূর্তি হয়ে। বিপরীত পাশ থেকে একটা কাভার্ড ভ্যান হর্ন বাজাচ্ছে। সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। ওর পায়ের জুতার ফিতা ধরে টানতে ব্যস্ত। এরপর 1-2 করে মোটে 3 সেকেন্ড। মূর্ছনা গিয়ে পড়ল একটা শক্ত বুকে। ওর কোমরে শক্ত হাত, ওর চোখে কারো কড়া দৃষ্টি। মূর্ছনা ঘোরের মাঝে চলে গিয়ে তাকিয়ে আছে। সাউকি ফুঁসছে, ভীষণ রাগে ফুঁসছে মেয়েটাকে ধরে রেখে। ঠিক কি কারণে ওরা তো রাগ হচ্ছে তা বুঝতে পারছে না। তবে এই মেয়ের এমন যান্ত্রিক মুখভঙ্গি দেখে ওর ইচ্ছে করছে যেখান থেকে ওকে টেনে এনেছে হাত ধরে সেখানে নিয়ে দাঁড় করাতে। আশেপাশের বয়োবৃদ্ধরা বকাবকি করছে মূর্ছনার উদাসীনতাকে। ও গা ঝাড়া দিয়ে নিজেকে সরিয়ে নিয়ে কোনোই চেপে ধরে ব্যগ্র স্বরে বলে, থ্যাংক ইউ। আসলে জুতায় ইটের কুচি আটকে। আপনি আমার ফোন ধরছেন না কেন? সাউকির শক্ত প্রশ্ন ততটাই অস্থির। আপনি আমায় ফলো করছিলেন? আপনি আমার ফোন ধরছিলেন না কেন সেটা আগে বলুন। একটু শ্বাস ফেলল মূর্ছনা। আপনি আমার এমন কেউ নন যার ফোন না ধরলে আমার হোস্টেলের সামনে চলে আসবেন দুম করে।
তারপর ফলো করতে থাকবেন। দিস ইজ টু মাচ শাওকি। 5টা দিন যথেষ্ট একটা দুর্ঘটনা ভুলে যাবার জন্য। মূর্ছনার কণ্ঠের ধার বাড়ছে, তবে সাউকিও কম না। ও স্বভাবে ঠান্ডা হলেও ভীষণ চাপা জেদ, পা মাথা দৃঢ় গলায় জানতে চাইল, বাড়িতে মানে আপনাদের ওদিকে ঝামেলা হয়েছে মানে? অস্বীকার যাবেন না, যারা বলেছে আমাকে বিস্তারিত বলুন। মূর্ছনা চোখ নামায় না। ও লোকটার প্রশ্নে জবাব দেওয়ার চাইতে সুন্দর দুটো চোখ দেখতেই ব্যস্ত থাকলো বেশি, কিন্তু পরপর চৈতন্য ফিরতে চোখ নামিয়ে আস্তে ধীরে বলল, ঝামেলা হয়েছে বলতে সেরম কিছু না, ওই চাচির মারফত সবাই জেনেছে। এখন যদি বিয়ের প্রস্তাব আসে তাহলে পাত্রপক্ষকে একটু ভাঙানি দেবে। শুনছেন, ওই মেয়ে পড়ার জায়গায় ইন্টু পিন্টু করে ধরা খেয়েছিল। এই যা, এগুলো বিশেষ কোনো ঝামেলা না, এর চেয়ে বড় বড় ঝামেলা নিয়েও মানুষ বেঁচে থাকে। মূর্ছনা কথাগুলো বলছে এমন ভঙ্গিতে যেন সর্দি কাশির বর্ণনা দিচ্ছে। দুশ্চিন্তার কিছুই নেই। সাউকি বুঝলো এই মেয়ে অস্বাভাবিক পর্যায়ের অস্বাভাবিক। ও কোনো ভনিতা না করে আবার আরো একবার স্পষ্ট করে বলল, আমাকে বিয়ে করুন মূর্ছনা, প্রস্তাব পাঠাবো বাড়িতে। মূর্ছনা চোখ তুলে, ভীষণ ফ্যাকাশে দৃষ্টি ওর। এই নিয়ে 7 বার হলো না? 2-2বার মুখে 5 বার SMS এ। এবার যে মূর্ছনায় ফাজলামো সত্যি সত্যি ভেবে বসবে। তখন সাউকি শ্বাস ফেলে। এতক্ষণে মুখটা উদ্ভ্রান্তের রূপ ধারণ করলো। নিচু গলায় বলল, বিয়ে করাটা খুবই সুন্দর একটি সিদ্ধান্ত হবে। আমি কোনো নাদান ছেলে নই মূর্ছনা, এটা আমার মনে হওয়ার সঠিক সিদ্ধান্ত, তাও ভেবে চিন্তে নেয়া। মূর্ছনা ভেতরে ভেতরে ফাটছে, বাইরে তা অপ্রকাশিত। ও অস্ফুটে বলল, আর তারপর কি হয় সেটা সংসার, আপনি তো অবুঝ নন। সংসার শব্দটা শুনে মূর্ছনার চোখ দুটো বড় বড় হয়ে বিস্ময়ে। ও অদূরে রিকশায় বসে থাকা সুপ্তিকে এক পলক দেখে নিয়ে বলল, আচ্ছা, আপনি কি ছোটবেলায় খুব পুতুল খেলতেন? না তো, কেন? আপনার নেওয়া সিদ্ধান্তটা ঠিক ওই পুতুল খেলার মতো। কি সহজ, কি সহজ। সাউকি মেটার সেন্স অফ হিউমারে এক ঝলক মুগ্ধ হলো, তবে মুখভঙ্গি সাবেকি কঠিন। বলল, আমি কি SMS বা কলে আপনাকে অত্যাচার করছি? এমনটা মনে হলে বলে দিন, আমি আপনার ঠিকানা নিয়ে আপনার বাবা মায়ের কাছে প্রস্তাব পাঠাতে চাইছি। আসলে আমি আপনাকে কল করছিলাম কারণ মতামতটা সম্পূর্ণ আপনার হলে ভালো হতো। মূর্ছনা যেন রূপকথার গল্প শুনে চলেছে। সামনে ওর অতি লাজুক ভদ্র সওদাগর কালো রাজকুমারী কুসুম কুমারীর হাত চাইছে বরাবর বিনয় নিয়ে। কোনো যুদ্ধ নেই, কিচ্ছু নেই। তবে কালো রাজকুমারী কুসুম কুমারী সুন্দর সওদাগরের কথায় রাজি হবার বিপরীতে মুখটা ঘুরিয়ে নেয়। 5 দিন আগেও একবার যেভাবে বলে, এবারও ঠিক সেভাবেই বলে, এভাবে বুঝি বিয়ে হয়? হ্যাঁ, বিয়ে হয়। তবে সেই বিয়েটা বুঝি বিয়ে হয়? সাউকি শুনলো, জবাব দিতে দেরি করলো না। অ্যারেঞ্জ ম্যারেজ তো হয়। মুখ পুড়িয়ে অ্যারেঞ্জ ম্যারেজ? মূর্ছনা চুপ হয়ে পুরোপুরি এইবার এই কথাটা বলে। সাউকি নিরুত্তর থাকে বাকিটা সময়। মূর্ছনা গিয়ে চুপচাপ সুপ্তির পাশে উঠে বসে। রিক্সা চলতে শুরু করে। মূর্ছনা একবার কি মনে করে তাকালো পেছনে। সাউকিকে ওর কালো মুখটা দেখাতেই বোধ হয়, তবে দেখলো সাউকির নিরুত্তাপ মুখ। একইভাবে দাঁড়িয়ে আছে অনর। সুপ্তি ওর হাতে হাত রেখে আস্তে ধীরে বলল, একটা কথা বলবি? মাইন্ড করবি না তো? না। বিয়ের প্রস্তাব খুব হাস্যকর সিদ্ধান্ত না বোধহয়। লোকটা সিরিয়াস, 5 দিন ধরে টের পেলাম। মূর্ছনা আবার ছোট করে শ্বাস ফেললো। ধীরে ধীরে বলল, আমার এক মামা তার থেকে দেখতে কালো এক মেয়েকে বিয়ে করেছিলেন ভালোবেসে। অথচ মামিকে আজীবন শুনে যেতে হয়েছিল কালা জাদু করে মামাকে বিয়ে করেছে। সবার মুখে মুখে সেই গল্প। একটু থামলো মূর্ছনা ঢোক গিলতে, তারপর আবার একই সুরে বলে যেতে লাগলো, আর এখানে হবে ওই যে ফেসে গিয়ে সাউকি তালুকদার ছ্যাঁছ্যা রঙের এক মেয়েকে ঘরে তুলেছিল। ফেসে গিয়ে বিয়ে, ওটা ফেসে গিয়ে বিয়ে। জীবনটা রূপকথার গল্প নয় শক্তি। আর এই কসমেটিক্সের সওদাগর অন্য গ্রহের মানুষ, বাস্তব জ্ঞান সীমিত। বরগুনার ডিকেপি রোডের পশ্চিম মাথায় উত্তরণের অফিস। গত 7 দিন ধরে ভেতরের অংশ সাজানো গাছানো হয়েছে। আজ শুভ উদ্বোধন এই অফিসের, সেই সাথে নাফিয়ার কর্মজীবনেরও। এতদিন ফোনে ফোনে সামলেছে সব। একটা টোট ব্যাগ, তাতে BCS প্রিপারেশনের মোটা বইটা আর রিডিং চশমা পরে নাফিয়া হাত ঘড়ি খুঁজছে। আজ বড় স্যার আসবেন, তিনি যে নাফিয়াকে গতকাল সন্ধ্যায় কল করেছেন, অথচ আজ ঘুম থেকেই উঠতে লেট। বিরক্তিটা শাহনাজের উপর ঝেড়ে গটগট পায়ে বাড়ি থেকে নামলো। শাহনাজ এসেছিলেন 1 গ্লাস দুধ নিয়ে। নাফিয়া নিজে না খেয়ে উল্টো শাহনাজকে চেপে ধরে খাইয়েছে। শাহনাজ হাসছিল একা একা। নিসা দরজার ওপাশে দাঁড়িয়ে শাশুড়িকে দেখছিল। বড় ভাবির মতো এতটা বাচ্চামো করার সাহস তার নেই শাশুড়ির সাথে। কোথাও নাফিয়ার সাথে তার শ্বশুর শাশুড়ির মনের বন্ধন খুবই দৃঢ়, যেটা নিসার সাথে নেই। নিসা তো 2 দিন হলো এলো, তবে নিসা এসব খুবই তৃপ্তি নিয়ে দেখে। শাহনাজের ফোন বাজছিল ঘরে, তুমুল শব্দে তোলপাড়। নাফিয়ায় এমন রিংটোন সেট করে দিয়েছে, সে হাসি থামিয়ে ছুটতে ছুটতে গিয়ে ফোনটা তুলে দেখলো শাহেদের নাম্বার। আজ কেন জানি কলটা কাটতে গিয়ে কাটলো না শাহনাজ। রিসিভ করে কর্কশ গলায় বলল, ফোন দিস কেন?
ও পাশে শাহেদের জ্বরাক্রান্ত গলা শোনা গেল। 2 দিন ধরে জ্বর, তোমার গলাটা একটু শুনতে ইচ্ছে করছিল মা। রাস্তার এ মাথা থেকে ও মাথা একটা রিক্সা তো দূর, একটা কাকপক্ষীও চোখে পড়েনি নাফিয়ার। এই রাস্তাটা এই এক ঝামেলা, আবাসিক এরিয়া বলে একটু নিরিবিলি বেশি। নাফিয়া রিক্সার জন্য অপেক্ষা করে নিজের ক্ষতি করলো না, ওর পা চলে দ্রুত। জীবনে রিক্সা ভাড়া বাঁচিয়ে বড় হওয়া মেয়েরা রিক্সার জন্য মাঝ রাস্তায় বসে কাঁদে না। বুক ভরে শ্বাস নিয়ে নাফিয়া হাঁটলো যে গতি নিয়ে, তাতে ওর সর্বোচ্চ 7 মিনিট লেগেছে অফিসে পৌঁছাতে। এটা খুব বেশি দেরি নয়। প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছেন সানভীর তালুকদার। গেটের বাইরে বিলাসবহুল 4 চাকাটি দেখে নাফিয়া আন্দাজ করে ফেলেছিল বড় স্যার ভেতরে। গলা খাকারি দিয়ে আড়ষ্ট কদমে এগোচ্ছিল, তাই সানভীরের সম্মুখ এসে দাঁড়াতে খুব বিনয়ে সালাম দিয়ে বলল, স্যার দুঃখিত, ভীষণ দুঃখিত, একটু দেরি করে ফেলেছি। সানভীর অমায়িক ভঙ্গিতে হেসে বলল, ইটস ওকে, আমি এসে দাঁড়িয়েছি 2 মিনিট হয়নি, সে হিসেবে আমিও লেট। আচ্ছা, আপনার কাছে জুয়েল একটা চাবি দিয়ে গিয়েছে, ওটা আমাকে দিন। কিছু ডকুমেন্ট লকারের অফিসের ভেতরে, আর বাকি সব একটু আমাকে শোনান আগে। নাফিয়া চট করে রাজার সেনাপতির ন্যায় নাড়ল মাথা, তোতা পাখির মতো গড়গড় করে বলতে লাগলো, মনসাতলী প্রাইমারি স্কুলের হেডমাস্টারের সাথে আমি যোগাযোগ করেছি স্যার, ওনাকে বিস্তারিত বলা আছে, তিনি চেয়ারম্যানকে ডাকবেন। আমাদের কাজ হবে শুধু 6, 7, 8 নং ওয়ার্ডে আজকের জন্য। বিকেল 3টায় ডাকা হয়েছে মিটিং, মেম্বার গিয়ে আমন্ত্রণ জানিয়ে এসেছে বাড়িতে বাড়িতে। এখন আপাতত বাকি আছে লিফলেটের সংখ্যা বাড়ানো, সেজন্য পিয়ানকে পাঠিয়েছি। আসলে স্যার কম্পিউটার রুমটা এখনও গুছিয়ে উঠতে পারিনি। আর সবার জন্য কিছু স্ন্যাক্স আইটেম আর বাচ্চাদের জন্য কিছু উপহার সামগ্রী কিনলেই হয়ে যাবে, ঝামেলা শেষ। আই উইল ম্যানেজ স্যার। সানভীর চুপচাপ শুনল। ভদ্রমহিলা কেবল কথায় নয়, কাজেও বেশ চটপটে বুঝলো ওরা আন্দাজ মিথ্যা নয়। নাফিয়া টোট ব্যাগের ভেতর হাতড়ে যাচ্ছে, তখন থেকে চাবিটা খুঁজে পাচ্ছে না। এটা একটা বিপদ। স্যার তার দিকে বিরক্ত চোখে তাকিয়ে আছে, নাফিয়া টের পাচ্ছে। কেউ বিরক্ত হলে নাফিয়ার খুব খারাপ লাগে। ও ধুর বলে ঝুঁকে বসলো তৎক্ষণাৎ। টোট ব্যাগ মেঝেতে উল্টে দিল বড্ড তাড়াহুড়ো ভঙ্গিতে। ভেতর থেকে এক এক করে গড়িয়ে পড়লো একটা 40 টাকা দামের কাজল, একটা ফোন, 200 টাকা খুচরা, এর মাঝে একটা 20 টাকার নোট ছেঁড়া, কিছু মাথা ব্যথার ওষুধ, একটা মেয়েদের সানগ্লাস, একটা পানির বোতল, বার্মিজ আচার আর বিসিএস প্রিপারেশনের বই। সানভীর না চাইতে ওকে একবার করে চোখ বোলা করলো পরিস্থিতি। পরপর চোখ সরিয়ে দাঁড়িয়ে রইল। নাফিয়া সব জিনিস নাড়াচাড়া করে চাবিটা বের করে উঠে দাঁড়ালো। সানভীর চাবিটা নিয়ে ভেতরে গিয়ে ডকুমেন্টগুলো বের করে আনলো। অফিস রুমে উপস্থিত বাকিদের উদ্দেশ্যে বলল, আমাদের বেরিয়ে পড়া উচিত। আমাদের সবাইকে আমার গাড়িতে আসার আমন্ত্রণ প্লিজ। 4 জন ছিল দাপ্তরিক কাজের জন্য। সহজসহে মাথা নেড়ে এগিয়ে গেল সানভীর তালুকদারের গাড়িটার দিকে। নাফিয়া এগুলো, তবে গুটি গুটি পায়ে, কদমে কদমে জড়তা ওর। মনসাতলী প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক বড্ড আন্তরিক মানুষ, সেই সাথে এই ইউনিয়নের চেয়ারম্যানও। সানভীর গিয়ে আবিষ্কার করলো তারা পরিচিত। ভদ্রলোক আন্তরিকতার পাশাপাশি খাতির আপ্যায়নে কমতি রাখলেন না। মনসাতলী প্রাইমারি স্কুল মাঠে বিকাল 3টা নাগাদ বসলো মিটিং। পাশে 3 বাড়ি থেকে লোক ছুটে এসে চেয়ার সাজালো। স্ন্যাক্সের লোভ নাকি বাচ্চাদের খেলনা, ঠিক ব্যাপারটা অনুমান করা যাচ্ছে না, তবে 3টার আগেই লোকে লোকারণ্য হলো স্কুল মাঠ। লোকজন উৎসুক হয়ে দলে দলে আসছে শহুরে অফিসারদের দেখতে, যারা নাকি নারীদের নিয়ে কাজ করেন। আলোচনার শুরুতে এক বৃদ্ধ বললেন, এই কাগজ সংগ্রহ করলে তোমরা কি সেলাই মেশিন দিবা মেয়েদের? জবাবটা দিতে হলো নাফিয়াকে। ও এই প্রকল্প ব্যবস্থাপনার হেড বিধায় হেসে বলল, আমরা মেয়েদের মেশিন দেব, সাথে আরো 2টো মেশিন বানানোর মতো বুদ্ধিও দেব চাচা। লাভের উপর লাভ, একটু আগে ধৈর্য নিয়ে শুনবেন। আলোচনা শুরু হলো বর্তমান রাষ্ট্রে অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে তৃণমূল পর্যায়ে নারীদের অবস্থান নিয়ে। নাফিয়া ভেঙে ভেঙে বাংলা বলতে ওস্তাদ, কিংবা একমাত্র ওই মানুষগুলোর সাথে সর্বোচ্চ সহজ ভাষা ব্যবহার করতে সক্ষম। গড়গড় করতে লাগলো, ভাই সহজ কথায় আপনাদের বোঝায়, এটি কোনো ব্যবসা প্রতিষ্ঠান নয়, তাই 2টো লাইন শুনে আগে ভাগে চেয়ার থেকে লাফিয়ে উঠবেন না প্লিজ। আমাদের চেয়ারম্যান স্যারের 3টা এনজিও কথা আপনারা সবাই জানেন। এখন তিনি এই প্রকল্পে হাত দিতে চাচ্ছেন সম্পূর্ণ মানবতার খাতিরে। আমরা জানি বাংলাদেশের সরকার নারীদেরকে নিয়ে অনেক করেছেন। কারিগরি নারী উন্নয়ন সংস্থা দেশে, প্রশিক্ষণ থেকে শুরু করে বৃত্তি সব আছে তাতে। তবে সমস্যা হচ্ছে অব্যবস্থাপনার কারণে ওসব সুযোগ সুবিধা যাদের পাওয়ার কথা তারা পায় না। নারী সংস্থায় মামধরে প্রশিক্ষণ ও বৃত্তির সুযোগ কেড়ে নেওয়া জরিনা ভাবি, যার বাচ্চা বিকেলে টিউশন পড়তে গেলে অবসরে কি করবে না বুঝতে পেরে তিনি যায় মেশিন চালানো শিখতে। কাজের কাজ তো কিচ্ছুই হয় না, প্রশিক্ষণ শেষে মোটা টাকা নিয়ে মেশিনটাও বিক্রি করে দেয়।
ওদিকে গায়ের ছোনের পাতা রান্নাঘরে বসে বাচ্চা কাহি নিয়ে চুঙ্গা দিয়ে চুলা জ্বালিয়ে কাশতে কাশতে স্বামীর জন্য রান্না করে সালেহা ভাবি, যাতে স্বামী রাতে এসে খেয়ে দিয়ে আরও এক দফা তাকে পেটাতে পারে, কিংবা মাস খেলে সালেহা ভাবির এত টাকার ক্যালসিয়ামের ওষুধ লাগে কেন, এসব নিয়ে খোঁচা দিতে পারে। একটু থামলো নাফিয়া, যখন টের পেল সহজ সরল মানুষগুলোর কথায় হাসতে শব্দ করে। নাফিয়া একটু দুষ্টুমি করে বলল, আপনাদের মধ্যে কে কে বউ পেদান একটু হাত তুলুন তো, তাদের জন্য এই প্রকল্প থেকে বিশেষ সুবিধা থাকবে। আমরা আবার বিশেষ খাতিরে তাদেরকে থানায় পৌঁছে দেব। খাতিরের নাম মার ছাড়ু মেরে ছেটিয়ে বিদায় কর। লোকজন হাসছে পেট চেপে। সানভীর ফোন থেকে দৃষ্টি সরিয়ে চুপচাপ বসে দেখছে ভদ্রমহিলাকে। এখানে তার বিশেষ কাজ ছিল না, তবে এরা সব লোক নতুন বিধায় এসেছিল, এখন মনে হচ্ছে ওর আসার প্রয়োজন ছিল না। এরা সামলে নিচ্ছে সবটা, বরং একটু ভালোভাবেই সামলে নিচ্ছে। নাফিয়া বলতে থাকলো, এই যে সালেহা ভাবির রিজিক মেরে দিচ্ছে জরিনা ভাবি, এই দুর্নীতি এখন অবধি কোনো আইনই ফেরাতে পারেনি। আমাদের চেয়ারম্যান স্যার আপনাদের মা বোনদের নিয়ে সেই প্রকল্প শুরু করতে চাইছে, সেটা সম্পূর্ণ নিরপেক্ষ হতে চলেছে। আমাদের উদ্যোগ কেবলমাত্র ঘোষণা পর্যন্ত নয়, গ্রাম পর্যায়ে ঘুরে ঘুরে মা বোন সংগ্রহ করব আমরা। অগ্রাধিকার পাবে বিধবা ও স্বামী পরিত্যক্ত, এরপর বিবেচনায় সুবিধাবঞ্চিত মহিলা। আমাদের সেক্টরগুলো সম্পর্কে আপনাদের হাতের কাগজের ধারণা দেওয়া আছে। সামনের মাসের 1 তারিখে শুরু করব কার্যক্রম, 1 মাস সদ্য সংগ্রহ করব। আপনাদের আমন্ত্রণ। নাফিয়া একটু জিরোতে বসলো, ওর হাত ধরে গিয়েছে। কথা বলতে বলতে পানি খেলো ঢকঢক করে, সুতির শাড়ির আঁচলে মুছল ঘাম। সানভীর এবার চোখ সরায়, ওর অদ্ভুত লাগছে একটা ব্যাপার। ও কোনো ভদ্রমহিলাকে মোহনীয় ভাবলো এইমাত্র, অবচেতন মনে বুঝলো না। ঘাম মোছার মতো একটা কুৎসিত দৃশ্য নিয়ে নিশ্চয়ই মোহনীয় নয়। সেক্টরগুলো সম্পর্কে আলোচনা করলেন প্রকল্পের দপ্তর ব্যবস্থাপক মৃন্ময় ঘোষ। মিটিং শেষ হতে হতে পশ্চিম আকাশে সূর্য ঢেলে পড়ল। আসরের নামাজ সানভীর আদায় করলো ওই স্কুল সংলগ্ন মসজিদে, চেয়ারম্যান ও হেডমাস্টার স্যারের সাথে। মহিলারা আমন্ত্রিত স্কুলের পেছনে এক মাতব্বর বাড়িতে নামাজ পড়ে বেরিয়ে সানভীর অপেক্ষা করতে লাগলো গাড়িতে সবার। বাকি সবাই উঠে বসলেও নাফিয়া এলো না। মৃন্ময় ঘোষ বললেন, স্যার, নাফিয়া আপা কিন্তু জোস, ভীষণ ফ্রেন্ডলি পর্যায়ের মানুষ। তাকে হেড হিসেবে পেয়ে প্রথম দিনের মন্তব্য এটি। মহিলারা স্বভাবতই একটু হিংসুটে ধাঁচের হয়। প্রকল্পের আরেক কর্মকর্তা সোফিয়া রহমান একটু তাচ্ছিল্য করেই বললেন, বেশি টকেটিভ, এটাই তাকে বিশেষ করে তুলেছে। সানভীর সবার কথা শুধু শুধু শুনে যাচ্ছিল। তখন থেকে ওর দৃষ্টি মিররে গিয়ে আটকেছে। নাফিয়া এক বিশাল বড় ভ্যান দাঁড় করেছে বড় রাস্তায়। ভ্যান চালকের সাথে কথা বলেছে, ঘাড় নেড়ে হাত নেড়ে। তাকে খুঁজতে গাড়ির জানালা গলিয়ে মাথা বের করলো সবাই। মৃন্ময় ঘোষ ডাক দিল নাফিয়াকে, আরে আপা আসুন। ওখানে কি? নাফিয়া গলার আওয়াজ উঁচুতে তুলে, ভাই, বিলপাড়ার মামার দই পেলাম। বরগুনায় পুরো আলাপট্টিতে এমন দই নেই। 2 দিন পরে রমজান, সেহরিতে দরকার আছে। এটুকু বলে ছুটে এসে নাফিয়া গাড়ির জানালা দিয়ে উকিয়ে দিয়ে বাকিদের বলে, আপনারা কেউ নিবেন? বাজার থেকে 20 টাকা কম, তবে খাঁটি গরুর। স্যার নিবেন? সানভীর অবাক ভারী, নিজের দিকে তর্জনী ঘুরিয়ে বলল, আমি। হ্যাঁ, সেহরিতে দই লাগে না, এখান থেকে নিন। 20 টাকার কম প্রতি কেজিতে। 20 টাকা কথাটা বলার সময় নাফিয়ার গলার সুর পাল্টে যাচ্ছে, চোখ হচ্ছে গোল্লা গোল্লা। সানভীরের চোখ দুটো গোল গোল হলো। ভদ্রমহিলাকে অনুকরণ করে মজা করে বলল, ও মাই গড, 20,000 টাকা ছাড়। নাফিয়া মজা বুঝলো না, স্ব উৎসাহে ঘাড় নাড়ে। সানভীর খানিক সময় চেয়ে থাকে শিশুসুলভ আচরণ করতে থাকা বয়স্ক মেয়েটির মুখে। পরপর ওর সরলতার বিপরীতে হেসে জবাব দেয়, না, আপনারা নিন, আমার একটু তাড়া আছে। কাইন্ডলি তাড়াতাড়ি আসুন। বাকিরা আর 20 টাকা কমের লোভ সামলাতে পারল না। নাফিয়ার উৎসাহ বেড়ে গেল দ্বিগুণ। গদগদ হয়ে বলল, 20 টাকা কম বলেছি যদিও, সবাই মিলে নিলে 10 টাকা আরো কমাবো। আপনারা কথা বলবেন না, আমি দরদাম করব। দলে এগিয়ে যায়। সানভীর ঘাড় ঘুরিয়ে দেখছে ওদের। 20 টাকা কমের দই কেনা দেখতে গিয়ে ওর বেশ অঙ্কের টাকার মিটিং দেরি হচ্ছে। ওর সে ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নেই। পৃথিবীর সব সুখ বুঝে আপাতত 20 টাকা ছাড়ের মধ্যে নিহিত। চকচকে দৃষ্টিতে দইয়ের ভার হাতে পাকড়াও করে আরেক হাতে ভ্যানিটি ব্যাগের মধ্যে খুচরা টাকা খুঁজতে থাকা অতি রূপবতী সরল গোছের ভদ্রমহিলাকে দেখতে গিয়ে মনে হচ্ছে তার, দূরে থাকবে আমার থেকে। আমি আমার ছেলেকে দেখতে এসেছি, দেখে চলে যাব। তোমাকে আমাদের মাঝখানে চাচ্ছি না। শক্ত গলায় বলে শাহনাজ একটা টুল টেনে বসলো শাহেদের বিছানার পাশে। অমৃতা থমথমে মুখ নিয়ে দাঁড়িয়ে আছে এক কোণে। সামনে যাওয়ার সাহস বা ইচ্ছে কোনোটি তার নেই। শাহেদ মাকে দেখছে জরাক্রান্ত দুর্বল চোখে। ওর টাইফয়েড ধরা পড়েছে শেষমেশ, ট্রিটমেন্ট চলছে।
আশা করেছিল অসুস্থতায় মা অন্তত একটু নরম করে কথা বলবে সামনে এলে, কিন্তু শাহনাজ ওর প্রত্যাশাতে জল ঢেলে কর্কশ গলায় বলে, দোয়া করি সুস্থ হয়ে যাও, যেভাবেই আসুক। একজন নতুন মানুষ আসছে, হোক আমাদের কাছে অযাচিত, তাই বলে তার বাবা অসুখ বিসুখে ভুগে পড়ে থাকবে সেটা তো কখনোই কামনা করি না। ভালো করে খাওয়া দাওয়া করো, ওষুধ খাও, সেরে যাবে। শাহেদ খপ করে মায়ের হাতটা ধরল। শাহনাজ হতচকিত হলেও কপালে টানালো রাগের ভাঁজ। এক ঝটকায় হাতটা সরিয়ে দিয়ে বলে, আমার আজ রাতের মধ্যেই যেতে হবে, উঠছি। আর ধুমধাম আমাকে কল করবে না। বুড়ো বয়সে কিছু অমানুষ সন্তানের জন্য স্বামীর মনে কষ্ট দিতে চাই না আমি। তিনি চান না আমি তোমার সাথে যোগাযোগ রাখি, বুঝতে নিশ্চয়ই পারছো। শাহেদ উঠে বসলো, নরম গলায় বলল, পারছি, কিন্তু আমি বলিনি তোমাকে আসতে, তুমি নিজেই এসেছো। শাহনাজ চোখ নামিয়ে বসে থাকে, বিপরীতে জবাব না দিয়ে। শাহেদ এক পলক অমৃতাকে দেখে নিয়ে খুব আস্তে করে মাকে বলল, নাফিয়া সানবীর ভাইজানের এজেন্সিতে চাকরি নিয়েছে। অমৃতা ঠান্ডা চোখে চেয়ে আছে। ও ড্যাব ড্যাব করে চেয়ে শাহেদের অস্থিরতা দেখছে। শাহনাজের মুখটা অমানিসার অন্ধকারে ঢাকা পড়ছে। ক্রমশ শাহেদের প্রশ্নে জবাব না দিয়ে উঠলেন জোর করে। ছেলের জন্য কিনে আনা ফলমূল আর হেলথ ড্রিঙ্কস গুলো টেবিল থেকে টেনে নিয়ে শাহেদের পাশে রেখে ভ্যানিটি ব্যাগ ওঠালেন কাঁধে। শাহনাজ বেরিয়ে যেতে অমৃতা গিয়ে দরজা লাগালো দুর্বল পায়ে। ইদানিং দুর্বলতাটা একটু বেশি বেড়েছে, ঠিকঠাক ভাবে খাবার মুখে তুলতে পারছে না। তাই ঘুরে শাহেদের দিকে তাকিয়ে বলল, নাফিয়া তোমার প্রাক্তন, সে কোথায় চাকরি নিয়েছে এই ধরনের একটি অবান্তর প্রশ্ন নিজের মায়ের কাছে করা খুবই অনুচিত একটি কাজ। সেটা তুমি জানো শাহেদ, তবু কেন করলে? শাহেদ জবাব দিল না, দৃষ্টি ঘুরিয়ে জানালায় রাখলো। অমৃতা উঠে গিয়ে পাশের ঘরে শুয়ে রইল। শাহেদকে তার ইদানিং মানুষ কম কোনো উদ্ভিদ মনে হয় বেশি। এর চেয়ে একাকিত্ব ঢের ভালো উপভোগ করছে অমৃতা। অন্তত ঝগড়াঝাটি হয়ে পেটের বাচ্চাটার কোনো ক্ষতি হবে না। এমনিতে এতদিন যাচ্ছে গর্ভকালীন সময়ে শাহেদের থেকে প্রত্যাশা এক ফোঁটা দু ফোঁটা করে কমিয়েই ফেলছে সে। এভাবেই চলছে, হয়তো চলার ছিল। সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে। সিঁদুর রাঙা মেদাটে আলোয় বাড়ির গেটের নাম্বার প্লেটটা লক্ষ্য করল মূর্ছনা। চারিপাশটা থমকে আছে। গাছের পাতায় আর বাতাসে একটা ধ্যানমগ্নতার ছোঁয়া। কয়েকটা পোষা কবুতরের ডানা ঝাপটানোর আওয়াজ হয়েছে যদিও, আবার তা মিলিয়ে যাচ্ছে দূরের মেঘের ফাঁকে। ভাড়া বাড়িটার কলিং বেলটা আপাতত নষ্ট। মূর্ছনা অগত্যা দরজায় চাপড় মারল, নিচু স্বরে ডাকলো, কেউ আছেন? ভেতরে আছেন নাফিয়া ইবনাত আপু? আমি মূর্ছনা রহমান, বড়গুনে নার্সিং ইনস্টিটিউট। মিনিট খানেক লাগেনি, শব্দ করে দরজাটা খুলে যায়। মুখোমুখি নাফিয়া আর মূর্ছনা। দুজনাই ভারী অবাক। মেসেজে কথা হলেও তারা আদৌ জানতো না তারা ইতিপূর্বে স্বল্প পরিচিত। দুজনের ফেসবুক অ্যাকাউন্ট ছবিহীন, ওভাবে খতিয়ে চেনার উপায় ছিল না। তুমি? নাফিয়ার বিষয়ে চূড়ান্ত মাত্রা টানে মূর্ছনা পাল্টা প্রশ্ন ছুড়ে, আপু আপনি? খানিক সময় চুপ থেকে মলিন হাসলো নাফিয়া। চট করে দরজার একপাশে সরে গিয়ে জায়গা করে দিল মূর্ছনাকে ভেতরে প্রবেশের জন্য। আঁচল তুলে ঘোমটা টেনে ও সরল গলায় বড্ড দৃঢ়তা এনে বলল, ডিভোর্স হয়েছে আমার, ঘটনা তো জানোই। আমি আজকালের ভেতরে প্রাক্তনের শ্বশুরবাড়ি থেকে চলে আসবো এখানে। আজ এসে ঘরটা পরিষ্কার করলাম। তুমি? মূর্ছনা ভদ্রমহিলাকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে দেখতে অস্ফুটে বলল, আমাকেও আগামী পরশু নামতে হবে হোস্টেল থেকে, আর কোনো উপায় বাঁচেনি। মানে আপনাকে অভিনন্দন। চমকায় নাফিয়া, ভ্রু কপালে যায়। অভিনন্দন। মূর্ছনা মাথা নাড়ল সহসা, হাসি মুখে বলল, আমি অবসরে কখনো কখনো আপনার কথা ভেবেছি, তবে আমি ভেবেছি আপনি থেকে যাচ্ছেন ওই সম্পর্কে। কিন্তু এখানে আপনি এমন চমৎকার কিছু করেছেন নিজের সাথে, এটা দেখে আপনাকে অভিনন্দন জানাতে মন চাইল। আপনাকে একটি সুন্দর বিষহীন একাকী জীবনের জন্য শুভকামনা। নাফিয়া হাসি মুখের কৃষ্ণ বর্ণা মেয়েটিকে কিছু পল পরখ করে নিজেও হাসলো। সহৎসাহে বলল, বাহ, এমন করে আমাকে কেউ এ যাবৎকাল পর্যন্ত অ্যাপ্রিসিয়েট করেনি। তুমি ব্যতিক্রম, শুক্রিয়া। জানো, ডিভোর্স নিয়ে কারো চোখে একটুখানি আফসোস কিংবা আমার প্রতি বেহুদা দরদ দেখলেই আমার কলিজা পুড়ে ওঠে। একটা প্রতারক, তার জন্য নাকি আমি পুরোপুরি ধ্বংস হয়ে বসে থাকবো? হ্যাঁ, ভাবা যায়। আচ্ছা, তুমি সাবলেট থাকবে, কথা আগাবে আমার সাথে? মূর্ছনার মনোযোগ মহিলাটিতে এর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তেমনি প্রখর কৌতূহল থেকে বলে উঠল, পুরোপুরি ধ্বংস হবেন না, তবে যেটুকু ড্যামেজ হয়েছে সেটুকু কি রিপেয়ার করবেন কখনো? তাহলে তো ব্যাপারটা আরো অ্যাপ্রিসিয়েট করার মতো হবে। মাফ করবেন আপু, কৌতূহল থেকে বলা।
আপনাকে আমার খুবই শক্ত মেয়ে মনে হয়, যার কাছ থেকে শেখার আছে অনেক কিছু। তো এই সিচুয়েশন উতরে গেলে কি দ্বিতীয় পুরুষ গ্রহণ করা উচিত হয় একটি মেয়ের? আপনার কি মত? নাফিয়া চমকালো খানিকটা, পরপর বলল, চা বানাই একটু। মূর্ছনা মাথা নাড়ল। নাফিয়া চুলায় চায়ের পানি ফুটতে দিয়ে একটা টুল টেনে মূর্ছনাকে বসতে দিয়ে নিজেও বসলো। এরপর আস্তে ধীরে বলল, সত্যি বলতে ডিভোর্সের পর দ্বিতীয় কাউকে না জড়িয়ে জীবনে নিজের মতো করে বাঁচা, এই কথাগুলো এক একটা স্ক্যাম। নিজের আত্মার সাথে জিত করা বই কিছুই নয়, ইনজাস্টিস করা আসলে। সেই জিতটা এখন টকবগে আমার ভেতরেও। আমরা মেয়েরা, বিশেষ করে যারা খুবই সংবেদনশীল, রক্ষণশীল, এরা সবসময় একজন অভিভাবক খুঁজি। মানুষ মাত্রই কোনো একজনকেই খোঁজে, একা কেউ থাকতে পারে না। একজন নারী পারে না ভেতরে ভেতরে একা থাকতে, তার একজন অভিভাবকের দরকার পড়েই যায়। আর একজন অভিভাবক হিসেবে একজন পুরুষের বিকল্প আল্লাহ কাউকে রাখেনি, এটা চিরন্ত সত্য। এই যে আমি ডিভোর্স নিয়ে উপার্জনে নেমে স্বাধীন হয়ে এত বড় তালেবড় হতে চলেছি, দিন শেষে কি হবে? আমার কোনো খুঁটি থাকবে না, আমার মনটা ছন্নছাড়া থাকবে, কারো সঙ্গ পাবে না, শাসন পাবে না। এই তো এভাবেই যাবে। এটা কি খুব ভালো? না বোধহয়। তবে আমি চাই আমার জিদেই অটল থাকতে। সংসার আশ আমার মিটে গেছে মূর্ছনা, সংসারের আশ আমার মিটে গেছে মূর্ছনা। মনে মনে চাই শুধু এই জিদ যেন আমার উপর কোনো বিরূপ প্রভাব না ফেলে, যেন সহিহ সামলাতে একাকী জীবনটা যাপন করতে পারি। আমি শুদ্ধ নিয়তে এই সিদ্ধান্তটা নিয়েছি। নিলে কয়েকটা বাচ্চা কাচ্চা দত্তক নেব, শুধু এই যা। খুবই সরল গলায় বলে যায় নাফিয়া। মূর্ছনা গালে হাত চেপে শুনছে। ওরও যে মন খারাপ, ও যে এখানে একটা কাজে এসেছে সেদিকে কোনো ধ্যান নেই তার। ধ্যান ভাঙলো নাফিয়ার ডাকে। প্রসঙ্গ পাল্টে মলিন মুখে বলল, আমার প্রাক্তন দেবনের সাথে তোমার আগে জানাশোনা ছিল? সত্যি করেই বলো তো। মূর্ছনা মাথা নাড়ে তৎক্ষণাৎ। নাফিয়া বলে, ও এখন কি বলে? আমাদের বাড়িতে তো সব ঠান্ডা। আব্বা তোমার বাবা মায়ের সাথে যোগাযোগ করতে চেয়েছিলেন, শেষটায় শাওকি হস্তক্ষেপ, সেটা হয়ে ওঠেনি। শাওকি আমাকে আড়ালে নিয়ে বলেছে ওরটা ও বুঝে নিতে চায়। শাওকি তোমাকে কিছু বলে? আব্বা কিন্তু এত সময় দেবে না, আমার যা মনে হয়। এই ব্যাপারটা মোটেও নজরান্দাজ করে রাখবে না আব্বা। এই মাসেই হয়তো আবার পেটে ব্যথা উঠবে, কারণ বাইরে নামলেই কানাঘুষা শুনতে পান। মূর্ছনা চুপ করে আছে নাফিয়ার কথা শুনে। সাউকি তালুকদার ওরফে কসমেটিক্সের সওদাগর তাকে রোজ একবার করে বিয়ের প্রস্তাব দিয়ে মশকরা করে যায়। এটা অবশ্য মূর্ছনা ঢাক পিটিয়ে বলতে চাইল না কাউকে, যেহেতু এটা তার আর সাউকির ব্যক্তিগত ব্যাপার। নাফিয়া মূর্ছনার অনীহা টের পেয়ে শ্বাস ফেলে চা আনতে উঠল। বলল, বাদ দাও, বাসা পছন্দ হলে এসে থাকতে পারো। তোমাকে আমার পছন্দ হয়েছে। আমি একটু বাচাল টাইপের মেয়ে তো, ভালো শ্রোতা পেলে জমে যায় আমার। তোমাকে ভালো শ্রোতা মনে হচ্ছে, মন চাইলে চলে এসো, অ্যাডভান্স করতে হবে না। এবং অবশ্যই এই ঘরটা আমার তত্ত্বাবধানে তোমার জন্য পুরোপুরি নিরাপদ থাকবে। আমার কোনো পরিবারের মানুষ আসবে না তোমার প্রাইভেসি নষ্ট করতে। ইনফ্যাক্ট আমার পরিবারও নেই। আপাতত একটা বাড়িতে আশ্রিতায় থাকছি, চিন্তা করো না। সকাল কাটায় 10টা। সকালের এই সময়টিতে নাফিয়াদের অফিসটা ঠিক কোনো অফিস থাকে না, কোনোভাবে হয়ে ওঠে চায়ের আড্ডা। ফিল্ডে নামার আগে চাপ কম থাকে বলে। তবে যদি হঠাৎ হঠাৎ বরিশাল থেকে চেয়ারম্যান স্যার এসে পড়েন, তবে দৃশ্যটা হয় কিছুটা ভিন্ন। নাফিয়া অবশ্য অবসর পেলেই হাতে তুলে নেয় বইটা, ডুব দেয় তাতে। ইদানিং এই নিয়ে বেশ কানাঘুষা হয় মহিলা গ্রুপে। এমনিতেই নাফিয়ার বিনয়ী স্বভাবের কারণে তার চেয়ারম্যান স্যারের কাছে অধিক অগ্রহণযোগ্যতার ব্যাপারটা অল্প হলেও হিংসার জন্ম দিয়েছে এতগুলো দিনে তাদের মনে। এখন যেন নাফিয়া দেখতে না পারি তার চলন বাঁকা এই গ্রুপটার কাছে। ওপরে ওপরে তাদের নাফিয়ার প্রতি মুখ থেকে হাসি না সরলেও পেছনে পেছনে চলে ফিসফাস আর অবান্তর যত কথা। আজ সদস্য সংগ্রহের নামার ঝামেলা এমনিতেও ছিল না। চেয়ারম্যান স্যার বেতন সংক্রান্ত মিটিং ডেকেছেন, বরিশাল থেকে রওনা দিয়েছেন সকালে। তিনি কেবল গেটের বাইরে গাড়ি থামিয়েছেন। শব্দ পেয়ে সতর্ক অবস্থানে সবাই। শুধু নাফিয়া ডুবেছিল বইয়ে, তাও অফিসের বারান্দায় বসে। চারিদিকে হুঁশ ছিল না তার। সানভীর ভেতরে ঢুকতেই শুরুতে লক্ষ্য করলো নাফিয়াকে, একদম দাঁড়িয়ে পড়ল। নাফিয়া অতি দামি সেই পারফিউমের ঘ্রাণে টের পেল পরিস্থিতি। সবটা অনুধাবিত হতেই বই রেখে তড়াক করে লাফিয়ে উঠে দাঁড়ালো। লজ্জিত হলো, ঘোমটা টেনে সালাম দিয়ে বলল, সরি স্যার, আসলে কাজ ছিল না তাই। সরি আসলে। সানভীর জবাব না দিয়ে আরো কিছুক্ষণ বইটা দেখলো, তারপর বলল, এর আগে এক্সামে বসেছিলেন? নাফিয়া দুপাশে মাথা নাড়ে। চোখে আতঙ্ক ভিড়ছে তার। তাকে স্যার কামচোর ভেবে বসলো কিনা কে জানে। ওকে।
তো কেবল শখের বশে এই চাকরিটা নিয়েছিলেন আপনি? তানভীরের গম্ভীর মুখে বলা কথাগুলো শুনে নাফিয়া আরো আতঙ্কিত হলো, ইতস্তত করলো। না স্যার, তেমনটা নয়। ওকে, বসুন, পড়ুন। এখন এমনিতেও কাজ শুরু হয়নি, ইটস ওকে। কথা না বাড়িয়ে সানভীর ভেতরে ঢুকলো। অফিসে আজ 4টা এসি সেট করা হচ্ছে। জুয়েল তদারকি করছে সবটা। সানভীর সোজা নিজের কক্ষে ঢুকে গা থেকে ব্লেজারটা খুলে চেয়ারের কাঁধে রেখে জানালা ঘেঁষে দাঁড়ালো। একের পর এক ফোন আসছে তার বিজনেস ক্লায়েন্টদের কাছ থেকে। আজ পুরোটা সময় এখানে দেবে বলে সে ফোনটা অফ করলো শুরুতেই। এমনিতেও আপারা ভীষণ জ্বালাচ্ছে আজ। কাল রাত থেকে একজন পেটে ব্যথা উঠিয়েছে। বরগুনা এসে সরাসরি অসীম কাকার সাথে কথা বলবে নাফিয়ার ব্যাপারে। এটা বাড়াবাড়ি। সানভীরের মেজাজ গরম হয়েছিল রাতেই। বরগুনা আসার পরিকল্পনা তার ছিল অবশ্যই, তবে সেটা শাহেদ আর সাদের বউয়ের জন্য উপহার নিয়ে সপরিবারে। এভাবে অতি বেহুদে একটা কারণে অতি উৎসাহী আপাদের বাচ্চাম্য আচরণ সে মানতে পারেনি। নাফিয়া আক্তার বলে মেয়েটি তার এমপ্লয়ি। কি এক বিতিকিচ্ছিরি ব্যাপার হবে যদি ভদ্রমহিলা এসব টের পান। কতটা অপ্রস্তুত হবেন তিনি। কাল রাতে সব কটা বোনকে ধমকেছে সানভীর। এখন সকাল থেকে সে পাল্টা ধমক খাচ্ছে। তাই ভালো হবে ফোনটা অফ রাখলেই। এমনিতেই বরিশাল ফেরা হবে না, বাংলোতে যাবে সে। স্যার ভয়ে সবাই তটস্থ ছিল। নাফিয়া বই লুকিয়ে কিছু দাপ্তরিক লিস্ট বানাচ্ছিল ল্যাপটপে। এক ফাঁকে নতুন পিয়ন পিয়ালকে ডেকে বলে, ভাই, স্যারকে চা দিয়ে আসো তো। আগে একটু জিজ্ঞেস করে আসো খাবে কিনা। স্যারের মুড অফ দেখেছি আসার পর থেকে, ভালোভাবে জানতে চাইবে। আবার ধমক খেও না। কথাগুলো বলে চোখের রিডিং চশমা ঠেলে আরো একটু মনোযোগী হলো ল্যাপটপে। ও পাশের ডেস্কে আবার শুরু হলো ফিসফাস। রুমানা অঞ্জলিকে বলল, উনি যেসব বুঝেন, স্যারের মোড, অতিরিক্ত পাকনামি সব কিছুতে আমার এবার বিরক্ত লাগছে দিদি। অঞ্জলি বেশ গম্ভীর মুখে মাথা নেড়ে সম্মতি জানালো। আত্মীয় বলে কি না কি মনে করেছে নিজেকে কে জানে। কালকে যেতে হলো না চেয়ারম্যান স্যারের কামরায়। 2 মিনিটের মাথায় সানভীরই বেশ ধৈর্যহারা ভঙ্গিতে বেল টিপে তাকে ডাকলো কেবিনে। পিয়াল গিয়ে ভিতর সন্ত্রস্ত হয়ে দরজা দাঁড়াতে খেলো মৃদুর ধমক। অফিস ক্লিন লাস্ট কবে করেছিলেন? স্যার, কালই একটা তেলাপোকা দেখলাম 2টো বাচ্চা নিয়ে ঘুরছে। যাও গিয়ে পরিষ্কার করো। আমার লকারের নিচে স্প্রে কোথায়? বুয়াকে বলো অফিসের কিচেনের সব ডিশগুলো ধুতে আবার এক্ষুনি। সানভীরের গলাটা উঁচু শোনা গেল। পিয়াল তো ভয়ে অস্থির। সে জানে তাদের স্যার নাকি এমনিতে মিষ্টিভাষী হলেও কাজের বেলায় খুব কড়া। ও দৌড়ে দৌড়ে স্প্রে খুঁজছে, পাচ্ছে না। নাফিয়া সহ বাকি এমপ্লয়িরা দরজায় দাঁড়িয়ে আছে। সে পিয়াল ঘুরে ফিরে এসে ভীত গলায় বলল, স্যার স্প্রে নেই। স্প্রে নেই মানে? খুঁজে পাচ্ছি না। তো যাও কিনে নিয়ে আসো। পিয়াল মাথা নাড়তে নাফিয়া হঠাৎ কামরায় উকি মারল। বরাবরের চঞ্চলতা তার কদমে কদমে চঞ্চল গলায় বলল, স্যার, অফিসে এসব কেনা হয়েছিল, কার্টুন ভর্তি করে কেনা হয়েছিল। আরও অনেক আছে অফিসেই। আমি খুঁজে দিচ্ছি, নতুন আরেক টাকা খরচ করার কি দরকার। নাফিয়া ঘরের পেপার রাখার স্টোরটার দরজা খুলল শব্দ করে। পিয়াল অবশ্য বেরিয়ে গিয়েছে। সানভীর দাঁড়িয়ে দাঁড়িয়ে নাফিয়াকে দেখছে। এক একটা ড্রয়ার খুলতে কি পরিশ্রমটাই না দিচ্ছে। 250 টাকা বাঁচাতে কি পরিশ্রম। সানভীরের একবার বলতে ইচ্ছা করলো, 250 টাকা বাঁচাতে 600 টাকার ঘাম ঝরাতে হবে না। তবে বলল না। ইদানিং এমন হচ্ছে। অফিস চত্বরে এই জনৈক ভদ্রমহিলার গিন্নিপনা, অগোছালো তাড়াহুড়োপনা সানভীর উপভোগ করছে বেশ। এসব অদ্ভুত লাগে না, তবে উপভোগ্য লাগে। নাফিয়া অবশেষে স্প্রের কার্টুনটা খুঁজে বের করলো। ওর ঠোঁটে চওড়া হাসি। সানভীর বলল, ঠিক আছে রাখুন, পিয়াল এলে স্প্রে। কথাগুলো বলে শেষ করার আগেই দেখলো নাফিয়া শাড়ির আঁচল টেনে কোমরে হালকা গুজে ঝুঁকে বসলো চট করে। স্প্রের ফুসফুস আওয়াজ হলো। 2 মিনিটের মাথায় তেলাপোকা 3টার মৃতদেহ বেলচাতে তুলে আস্তে ধীরে বলল, পিয়াল আস্তে আস্তে এরা পালিয়ে যেত স্যার। তারপর আপনার পুরো অফিস উল্টাতে হতো এদের খুঁজতে। বাতাসের বেগে এসেছিলেন, সেরকম বাতাসের বেগে চলে গেলেন ভদ্রমহিলা। সানভীর দাঁড়িয়ে রইল। আশপাশটা ভরে উঠল বেলি ফুলের তেলের সুবাসে। এই তেলটা সানভীরের মা ব্যবহার করত। ভীষণ নস্টালজিক একটি ব্যাপার হয়ে গিয়েছে হঠাৎ। সানভীর শ্বাস টেনে টেনে সুবাস নিল কিছুক্ষণ। তারপর চুপচাপ শার্ট ঝেড়ে চেয়ারে বসে বেল টিপল। জুয়েল এলো তাড়াহুড়া করে। কিছু বলবেন স্যার? না আছে তো সবার জন্য লাঞ্চ অর্ডার করো, টাকা নিয়ে যাও। আমি আজ বাংলোতে যাব। পায়ের গোলারি ব্যথা করছে, আবার হঠাৎ রেস্ট নেব। চলে যেতে সানভীরের ফোনটা বেজে ওঠে। তখন একটা কাজে ফোনটা সুইচ অন করেছিল, তারপর অফ করতে ভুলে গিয়েছে। কলটা এসেছে অসীমের থেকে। কি ব্যাপার বাবা,
শুনলাম বরগুনায় আসছিস তুই? চাচা এসেছি অলরেডি নতুন অফিসে। ও মা, তো লঞ্চে বাসায় আয়। না চাচা, আজ হবে না, এমপ্লয়িদের নিয়ে ব্যস্ত। রাতে? আপনাকে জানাবো চাচা, এত ব্যস্ত হবেন না। আমি জমি জামার রোয়েদার নিয়ে আসছি চাচা, জাফর চাচাদের সাথে বসবো বিকেলে। আরে ব্যস্ত হব না কি, প্রেস ক্লাব থেকে তোর খোঁজ পেয়েছি, তারা জানতে পেরেছে তুই এসেছিস, অনুদানের জন্য ধরতে পারে তোকে। খবরদার, যাচাই বাছাই না করে দিবি না একটা টাকাও, আমাকে না জানিয়ে একটা টাকাও কাউকে দিবি না। ওরা টাকা নিয়ে মঞ্চনাটক করবে, এসবের টাকা ঢালবি না। হাসলো চওড়া করে। আচ্ছা দেব না, রাখছি, ভালো থাকুন, আসসালামু আলাইকুম। লাঞ্চের পরে মিটিং হলো ঘন্টাখানেক, তারপর সবাই নিজের কাজে ব্যস্ত হলো। এদের মাঝে সবচেয়ে বেশি ব্যস্ততা নাফিয়ার। আগামী সপ্তাহে সব ডেডলাইনগুলো একবার ঝালিয়ে নিয়ে সবাইকে মেল করলো বসে বসে। ততক্ষণে সবাই বেরিয়ে গিয়েছে, সে ছিল অফিসে একা। পিয়াল এসে বলল, ম্যাম বাড়ি যাব, আপনার হলো? কাগজপত্র নিয়ে উঠল। সানভীরও ছিল অফিসে তখন। লাঞ্চের পরে এখানে রেস্ট নেবে বলে থেকেছে। সেও আস্তে ধীরে নামলো বেলা গড়াতেই। তবে অফিস চত্বরের বাইরে পা রাখতেই থামতে হলো তাকে। প্রাঙ্গণের বড় পাতাবাহার গাছের ঝোপের আড়াল থেকে নাফিয়ার গলা শোনা গেল। সানভীর গাড়িতে উঠতে চেয়েও উঠল না। চোখে চশমা ঠিক করে এগিয়ে গেল। ধীরে ধীরে গিয়ে চেয়ে রইল নিমেষহীন। বেলা গড়ানোর উষ্ণ আলোতে ঝলমল করছিল ভদ্রমহিলার ক্লান্ত পরিশ্রান্ত মুখটা। তবে গলায় সেই চঞ্চলতা রয়ে গিয়েছে। মার্বেল পাথরের চটানে ঝুঁকে বসে আদুরে স্বরে সামনের বিড়ালটার দিকে এক প্যাকেট নাটি বিস্কিট বের করে দিয়ে বলে যাচ্ছে, ওমা তুই খাবি না কেন? দেখ, তোর আর আমার পরিচয় মাত্র 10 দিনের। আমি এত তোকে ক্যাটফুড এনে খাওয়াইছি বলে সে সবসময় খাওয়াবো এমন তো নয়। আজ পার্সে টাকা নেই আমার, যে 20 টাকা আছে সেটা ছেঁড়া, রিক্সাওয়ালাই নেবে না, আমাকে হেঁটে বাড়ি যেতে হবে। আর তুই আসছিস তোর ক্যাটফুড নিয়ে। দেখ, পরিস্থিতি বুঝে চলতে হয়, সে মানুষ হোক বা বিড়াল, যেই হোক না কেন। বড়লোকি স্বভাব বাদ দে। তোর সুরত দেখলে তো মনে হয় তুই ইঁদুর খেকো। এত দেমাক কেন তোর? ভালোই ভালোই এই বিস্কুট খেয়ে নে। নাফিয়া রাগ দেখাচ্ছে। সানভীর চুপচাপ তাকিয়ে আছে। ওদিকে বিড়ালটা যেন পণ করেছে, সেই বিস্কিট মুখে নেবে না। নাফিয়া ওর একটা ঠ্যাং ধরে রেখে আরো রাগ দেখাচ্ছে। ওরে ওরে ওরে, তোর এত দেমাক? নবাব সিরাজউদ্দৌলার বংশবিড়াল নাকি রে তুই? তুই এই বিস্কুট খাবিই খাবি। এত তেজ নিয়ে চললে বাঁচতে পারবি না ভাই। আমার তেজ নেই। আমার মরিচ পোড়া পান্তা ভাত থেকে শুরু করে রেজেলা দিয়ে খাওয়ার অভ্যাস আছে। পরিস্থিতি বুঝে চলা শিখতে হয় রে, নয়তো না খেয়ে মরতে হবে। খাচ্ছে না। নাফিয়া এবার 2 ঠ্যাং ধরে বিস্কুট ভেঙে জোর করে খাওয়াতে চাইল বিড়ালটাকে। সানভীর এতক্ষণে মুখ খুলে তার ঠোঁট আপনা আপনি দুপাশে ছড়িয়েছে অকারণে। বলে উঠল, ও পরিস্থিতি বোঝে, কিন্তু ওর নিজের পরিস্থিতি বোঝার ক্ষমতা নেই। নয়তো ও আপনাকে বোঝাতে ওর পেট আপাতত ভরা। আমি অফিসের চেয়ারম্যান স্যার, কিছুক্ষণ আগে তাকে 2টা লেগ পিস ফ্রাই খাইয়েছি। নাটি বিস্কুট এখন মুখে রুজবে না তার। দারুণ চমকালো নাফিয়া। রীতিমতো লাফিয়ে উঠে দাঁড়িয়ে মাথায় ঘোমটা টেনে ডাগর ডাগর চোখ মেলে চেয়ে রইল। হাত থেকে পড়ল নাটি বিস্কিটের প্যাকেট। সানভীর আবারও বলল, 20 টাকা ছেঁড়া। লজ্জিত নাফিয়া চোখ নামায়। হতবুদ্ধি হয়ে মাথা নাড়ে কিশোরী মেয়েদের মতো। সানভীর হাসলো কিছুক্ষণ নিশ্চুপে অকারণে, তারপর গলা খাকারি দিয়ে বলে, আমি আপনাকে নামিয়ে দিচ্ছি, চলুন। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।